সবাই যাচ্ছে জলের মতো। ব্যস্ত শহরে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। এভাবে কেটে গেছে আরও ১.৫ মাস। মিলির ড্যাডি ফিরে গেছেন সেদিন সন্ধ্যের ফ্লাইটে। ওনার পরপরই ফিরে গেছেন শুভ। তার সাথে মাঝে মাঝে মীরার কথা হয় মেসেজে, কিন্তু সেটা তুর্যর অজান্তে। শুভ মীরার মাঝে বন্ধুত্ব ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে বুশরা একেবারে স্বাভাবিক আচরণ করে সবার সাথে, কিন্তু বদ্ধঘরে একলা ফেলে শুধুই দীর্ঘশ্বাস। তবে মেয়েটা বাস্তবতা মানে, পারে পরিস্থিতি সামলে থাকতে। তাই তো শুভ বোনকে ছেড়ে যেতে পেরেছে। মাহির মিলে চুটিয়ে সংসার করছে, সেই সঙ্গে তাদের খুনসুটি। কেবল স্বাভাবিক হতে পারেনি মীরা। মেয়েটা কেমন দোটানার মধ্যে রয়েছে। আসলে সে বুঝতে পারে না তুর্য কি চাই। আর বেশি দিন দেরি নেই, কটা দিন মাত্র, তারপর দুজন দুজনের পথ। আচ্ছা, তুর্যকে ডিভোর্স না দিলে কি লোকটা খুব বেশি রাগ করবে? তাতে কি, সে কিছুতেই দেবে না। তুর্য তাকে ডিভোর্স দিক তাতে তার যায় আসে না, কিন্তু সে নিজে দেবে না, কখনো না। মীরার ভাবনার মাঝে তার ফোনটা টুং করে করে আওয়াজ তুলল। ফোনটা হাতের মধ্যে নিয়ে দেখলো শুভর টেক্সট এসেছে, কিন্তু সেটা ওপেন করলো না সে। তার মন মেজাজ কোনোটাই ভালো নেই এখন। কি হয়েছে? সমস্যা কি? এত রাতে একজন বিবাহিত পুরুষকে কল করিস কোন আক্কেলে? শালা দেখছিস যে ফোন ধরাচ্ছি না, তবু আবার কবার করা লাগে? রাগে গজগজ করতে করতে বলে মাহির। সারাদিনের কাজের ব্যস্ততার পরে রাতে কেবলই বউকে কাছে টেনেছে, কিন্তু না, সেটা তার প্রাণপ্রিয় বন্ধু সহ্য হয়নি। তাকে তো এখনই কল দিতেই হবে। এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, ভাবে মাহির। আহা, এত রাখছিস কেন? আর হ্যাঁ, আমি তো শালা না, বরং তুই আমার সম্বন্ধী। সো সেটার মাথায় রাখিস, বলে তুর্য। ফালতু না বকে কেন কল করেছিস সেটা আগে বল। এখনও রেগে আছে মাহির। এই মুহূর্তে তুর্যকে সামনে পেলে কয়েকটা কিল ঘুষে অবশ্যই দিত ছেলেটা। কোনো রকম ভনিতা ছাড়া তুর্য বলল, থ্যাঙ্কস। কেন? সিক্রেট এটা। তুর্যের এহেন কথায় মুচকে হাসে মাহির। তার এতক্ষণে রাগটা আচমকা কোথায় চলে গেল সেটাই ভাবছে মিলি। সে এতক্ষণ মাহিরকে দেখছিল আর মিটে মিটে হাসছিল। লোকটা তার কাছে আসলেই কেমন অস্থির হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তুর্যের সাথে কথা বলে মাহির। ততক্ষণে মিলি অন্য পাশ ফিরে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। মাহির ফোন রেখে মিলির দিকে তাকিয়ে দেখে তার প্রিয়তমা স্ত্রী গভীর ঘুমে মগ্ন। এই মেয়েটা এত ঘুম আসে কোত্থেকে, আল্লাহ মালুম। অগত্যা সে স্ত্রীকে টেনে বুকে জড়িয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করে, কিন্তু না, তার চোখে এখনো ঘুম জিনিসটা কিছুতে ধরা দেবে না। তাই সে বাধ্য হয়ে মিলিকে ডাকতে থাকে। এই মেয়ে, ওর বলছি। এতটুকুর মধ্যে কিভাবে কারো ঘুম আসে? মাহির, আমি এখন ঘুমাবো, আমার ঘুম পেয়েছে ভীষণ। তুমিও ঘুমাও, এসো আমি ঘুম পাড়িয়ে দেই। বলেই মিলি চোখ বোঝা অবস্থাতেই মাহিরের বুক থেকে নেমে বালিশে মাথা রেখে দুহাত দুদিকে প্রসারিত করে। আহা, কি নিদারুণ সেই আহ্বান! এমন সুন্দর আহ্বান কোনো স্বামী নাকচ করার সাধ্য আছে? নেই তো। মাহিরও পারল না। এগিয়ে গিয়ে নিজের মাথা রাখলো আপন নারীটির বক্ষস্থলে। এ কি, তার তো ঘুম আসছে না, বরং তার চিত্ত আরও চঞ্চল হয়ে উঠেছে। সমস্ত কায়া তার মিশে যেতে চাইছে তার প্রিয় কামিনীর সাথে। অগত্যা সে তার আপন নারীটির শ্রবণেন্দ্রিয়র পথে ফিসফিস করে বলে, কিছু না করে সুন্দরী বউয়ের বুকে মাথা রেখে ঘুম দেওয়া, সেটা আমার সাথে যায় না বোজান। বলে সে মিলির অধর যুগলে তার অধর ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে ঘুম চেটে যায় মিলির। তাই বাধ্য হয়ে সেও মাহিরের সাথে সঙ্গ দিতে লাগে। একটা নামি দামি রেস্তোরাঁয় বসে আছে মারিয়া, ঠোঁটে তার বক্র হাসি। আর তার সামনে বসে আছে সবুজ নামের একটা ছেলে। মারিয়া ছেলেটার সামনে বসে বেশ মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলে, তো মিস্টার গ্রিন, ওই বোবা মেয়েটার বায়োডাটা একে একে পেশ করো। ম্যাম, মেয়েটার নাম মীরা আহমেদ খান। খান ইন্ডাস্ট্রির অর্ধেক মালিকানা। বর্তমানে সে ডক্টর তুজ চৌধুরীর ওয়াইফ। 2.5 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। মেয়েটার মা মেয়েটাকে জন্ম দিতে গিয়ে মারা যান, ফলে সে বাবা, দাদা দাদি এবং তার বড় ভাইয়ের কাছে তার মানুষ। 13 বছর বয়সে মেয়েটা তার বাবার সাথে লং ড্রাইভে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই রাস্তার ওপারে একটা আইসক্রিম পার্লারে দেখে মেয়েটা বায়না ধরে খাওয়ার জন্য। মেয়েটার বাবা তাকে গাড়িতে বসতে বলে নিজে আইসক্রিম আনতে গেলে তার কিছুক্ষণ বাদেই মেয়েটা অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর এদিক ওদিক করতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। আর তা দূর থেকে দেখতে পান রাস্তার ওপরে হাত ভর্তি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাবা। মেয়েকে রাস্তার মাঝখানে চলে আসতে দেখে কোনো কিছু তোয়াক্কা না করে তড়িতে রাস্তা পার হতে যান তিনি। আর সেই সময় মাল ভর্তি একটা ট্রাক এসে বিকট শব্দে ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই সময় জোরে একটা চিৎকার শোনা যায়,
বাপি! সেটাই ছিল মেয়েটির জীবনের শেষ চিৎকার। সেদিনের পর থেকে সেই চঞ্চল গোছের মেয়েটা একেবারে নিশ্চুপ হয়ে যায়। শেষ হয়ে যায় তার সমস্ত বুলি। অনেক চেষ্টা করেছে তার ভাই সবকিছু আগের ন্যায় ঠিক করতে, তবে পারেনি। সেই সময় মেয়েটি তার আশেপাশে কাউকে সহ্য করতে পারতো না। কাছে গেলেই পাগলামি শুরু করে দিত। নিজেকে আঘাত করতেও দ্বিধাবোধ করতো না। একদিন তো নিজের গালের এক পাশ দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল। মেয়েটা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে, পড়াশোনায় দারুণ মেধাবী। তার ভাই মাহির, ওয়েট ওয়েট, কি বললে, মাহির? ইয়েস ম্যাম। ও গড! এজন্যই বলি ঘটনা কেমন জানা জানা লাগছে। বোবাটা আর কেউ নয়, শেষ পর্যন্ত মাহিরের বোন বেরোলো। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শেষের কথাটা সবুজ নামের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল মারিয়া। গতকাল থেকে মারিয়া সারা শরীরে রাগের চোটে রিরি করছে। তুর্যর বলা প্রত্যেকটি কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। ফ্ল্যাশব্যাক। লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে লাঞ্চ করছে তুর্য। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করে মারিয়া। তাকে দেখে তুর্য সামান্য অবাক হলেও মুখে কিছু বলে না। সে খাওয়া শেষ করে তার মতো। তা দেখে মারিয়ার মাথা নষ্ট হওয়ার উপক্রম। তবুও সে তার রাগকে যথাযথ কন্ট্রোল রাখার চেষ্টা করে, নতুবা দেখা যাবে সেদিনকার মতো আজও তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিল। তুর্য তার খাওয়া সম্পূর্ণ করে তার সামনে এসে দাঁড়ায়। অতঃপর পকেটে দুহাত ঢুকিয়ে বিরক্তির সহিত বলে, কি সমস্যা? সেদিন তো তোমার সবকিছু সাফ সাফ জানিয়ে দিলাম, তবে আবার কেন এসেছো? আর কতবার বলবো যে তোমার জন্য আমার মনে এক ফোঁটাও ফিলিংস নেই? উপস, আছে, তা কেবল ঘৃণা। তুর্য, ওই বোবা মেয়েটার জন্য তুমি আমার সাথে এমন করছো না, যাতে আমি তোমার লাইফে না ফিরে আসি? তুর্য, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। কান্নাজড়িত কণ্ঠে বলে মারিয়া। শ্, তুমি কাকে বোবা মেয়েটা বলেছো? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, মিসেস তুর্য চৌধুরী। তার নামে কথা বলতে গেলে অন্তত 10 বার ভাববে। আর কি বলে ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। যে মেয়ে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তাকে ধোকা দিয়ে নিজ ইচ্ছে বিয়ের আগে ভার্জিনিটি নষ্ট করে, সে মেয়ে কখনো তুর্য চৌধুরীকে ভালোবাসতে পারে না। বাই দ্য ওয়ে, আমার জন্যই আমার স্ত্রী যথেষ্ট, অন্য কোনো নর্দমার কিটের প্রয়োজন নেই। রাগে অভিমানে চোখে পানি চলে এসেছে মেয়েটার। তাই আর দাঁড়িয়ে না থেকে দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে তুর্যকে ধোকা দিয়ে। অল্প বয়সে তুর্যর ভালোবাসা বুঝতে পারেনি সে। তুর্যই তার থেকে এত এত ডিস্টেন্সে চলাফেরা করা তাকে অতিষ্ঠ করে দিত। তাই মেয়েটা তুর্য থাকা সত্ত্বেও অন্যান্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো। শুধু তাই নয়, তাদের সাথে বিছানাতে যেতেও দ্বিধাবোধ করেনি সে। তবে সে এখন বুঝে গেছে কোনটা ভালোবাসা আর কোনটা শারীরিক চাহিদা। এখন তার প্রকৃত ভালোবাসা চাই। তাই তো সে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছে তার তুর্যর কাছে। কিন্তু তুর্যর প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না। হিংস্র বাঘিনীর মতো ছটফট করছে তার অন্তর। ফ্ল্যাশব্যাক এন্ড। তুর্য চৌধুরী, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ না? আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলছো তো? উফ, জাস্ট। আমার লোকেরা তোমার বউয়ের এমন হাল করবে না যা তুমি কল্পনাও করতে পারবে না। ড্রয়িং রুমে থমথমে মুখ নিয়ে বসে আছে চৌধুরী পরিবারের সকলে। কারো মুখে হাসির ছিটে ফোটাও নেই। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে তুহিন। তার পাশে সোফার উপরে দাঁড়িয়ে পাপার গলা জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে চলেছে তানহা। তাকে কেউ থামাতে পারছে না। তুহিন তার রাজকন্যাকে আদুরে গলায় থামাতে গেলে উল্টে তার কান্নার গতি আরও বেড়ে যাচ্ছে। না পেরে সে এবার তুলির দিকে তাকালো, কিন্তু না, তার পাত্তাই দিল না। মুখ ঘুরিয়ে রাখলো অন্য পাশে। তুলির দু চোখে আটকে রাখা কান্নাগুলো উপচে আসতে চাইছে। একটু আগে সকলের সামনে তুহিন তাকে জোরে ধমক দিয়েছে কান্না করছিল বলে, এবং শান্তি চৌধুরী ও বুশরাকেও কড়া করে না করে দিয়েছে যাতে তারা কান্না না করে। সবার মতো মীরাও তাদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে নীরবে। তা কারো চোখে না পড়লেও তুর্যর চোখ এড়ায় না। সে আর চোখে ঘন ঘন পরখ করতে থাকে মেয়েটাকে। অনেকক্ষণ পর জাহিদ চৌধুরী নিজের মুখ খুললেন। তুহিন বেটা, আজ কি হতে পারতো বুঝতে পারছো তুমি? আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত তোমার। আর তোমাকে বলেছি না, যেখানে যাবে ড্রাইভারকে সঙ্গে নেবে। তুমি অতটা রাস্তা একা কেন ড্রাইভ করতে গেলে? ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বাড়ি পৌঁছে দিয়েছো, ভালো কথা। তাই বলে বিষয়টা আমাকে জানাবে না? ড্যাড, আমার কিছুই হয়নি, আই এম টোটালি ফাইন। এ দেখো, সামান্য চোট পেয়েছি মাত্র, 2 দিনে সেরে যাবে। তুহিন নিজের হাত পা সামান্য মেলে বলে, জাহিদ চৌধুরীর একাধিক ফ্যাক্টরি আছে, সেগুলোর মধ্যে শহরের বাইরে যেটা অবস্থা সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলেকে সেখানে পাঠান। কিন্তু তুহিনের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুহিন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে একাই চলে যায় সেখানে। ওখানে
একদিন থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে তবে বাড়ি ফেরে, কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তায়। সেখানে একটা ছোট প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সম্ভবত কারটা যে ড্রাইভ করছিল সে ড্রিঙ্ক করেছিল। ভাগ্য সহায় ছিল বিধায় তুহিনের বেশি কিছু হয়নি, কিন্তু বেপারোয়া সেই ড্রাঙ্ক ব্যক্তি এখন হসপিটালে আইসিইউতে ভর্তি। ভাইয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন, চলো তোমায় উপরে দিয়ে আসি। আর ভাবি, তুমি আমার প্রিন্সেসকে নিয়ে এসো। বসা থেকে উঠে ভাইয়ার পাশে দাঁড়িয়ে তানহার মাথায় হাত বুলিয়ে বলে তুর্য। ঘড়িতে এখন 10টা বেজে 37 মিনিট। তুর্য ডিনার সেরে বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। তার সমস্ত ধ্যান ল্যাপটপের স্ক্রিনে, হাত চলছে অনবরত। দেখে বোঝা যাচ্ছে সে এখন বেজায় ব্যস্ত। পরনে তার কালো রঙের হাফ হাতা টি শার্ট ও ট্রাউজার। কালো রঙে কত না মানিয়েছে লোকটাকে। তাকে যে কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেদিকে তার কোনো হুঁশ নেই। বারান্দার আলো নিভিয়ে ফ্লোরে বসে দুগালে হাত দিয়ে একমনে তুর্যকে দেখে চলেছে মীরা। বেশ কিছুক্ষণ পরে তুর্য ল্যাপটপ বন্ধ করে সেটা যথা জায়গা রেখে বারান্দার দিকে পা বাড়ায়। তা দেখে মীরা হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে পড়ে। অতপর বারান্দার একপাশে রাখা সোফাতে বসে পড়ে। মীরার হার্টবিট দ্রুত চলছে। এখন তার মনে একটাই প্রশ্ন জেগেছে, আর তা হলো লোকটা তাকে দেখে নেয়নি তো? কেলেঙ্কারি হয়ে যাবে। লোকটা যে পরিমাণে ঠোঁট কাটা স্বভাবের, যথাসাধ্য সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। বারান্দায় এসে তুর্য সবার আগে লাইট জ্বালালে দেখে মীরা সোফার উপরে জড়সড় হয়ে বসে আছে। অতপর কাউকে উদ্দেশ্য ছাড়াই বলে, উফ, মাথাটা পুরো ধরে গেছে, এক কাপ কফি হলে রিল্যাক্স হওয়া যেত। তুর্যের কথা শেষ হওয়া মাত্র ততক্ষণ মীরা উঠে দাঁড়ায়, কোনো দিকে না তাকিয়ে চলে যায় সেখান থেকে। মেয়েরা চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। সে জানে মীরা এখন কোথায় যেতে পারে। মেয়েটার উপস্থিতিতে তার চিত্ত চনমনে হয়। অজানা সুখেরা এসে ছুঁয়ে ছুঁয়ে দেয় তার সমস্ত সত্তাকে। বেশ কিছুক্ষণ পর মীরা হাতে একটা কফি মগ নিয়ে উপস্থিত হয় বারান্দায়। দেখে তুর্য মনোযোগ সহকারে ফেসবুকে স্ক্রল করছে। সে আর একটু তার দিকে এগিয়ে গিয়ে হাতে থাকা কফির মগটা তুর্যর দিকে বাড়িয়ে দেয়। তা দেখে তুর্য অল্প অবাক হওয়ার ভান করে বলে, ও, তার মানে তুমি তখন আমার জন্য কফি আনতে গিয়েছিলে, রাইট? বিনিময় একটু হেসে তুর্যর হাতে মগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলে তুর্য তার একটা হাত চেপে ধরে। অতপর চোখের ইশারায় তার পাশে বসতে বলে, যেখানে মীরা আগে বসেছিল। প্রচুর অস্বস্তি বোধ করতে থাকে মীরা এভাবে নিজে থেকে লোকটার পাশে বসতে। মীরাকে এভাবে কাচুমাচু করতে দেখে মুচকে হাসে তুর্য। ইদানিং সে প্রায় হাসে এভাবে, যেটা তাকে রিজু কদিন আগে নোটিশ করেছিল। হয়তো আরও কিছু বলতো ছেলেটা, কিন্তু তুর্য তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর চোখে তুর্য মীরাকে দেখে নিল আর একবার। তার বেশ লাগছে মেয়েটাকে এমন করতে দেখে, তাই ভাবলো তাকে আর একটু লজ্জা দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। তুর্য গলাটা হালকা করে ছেড়ে নেয়। তা দেখে চোখ তুলে তাকায় মীরা। অতপর লোকটাকে একবার দেখে নিয়ে আবারও মাথা নিচু করে। এতে তো বেশ অনেকটা কফি আছে, তুমি চাইলে আমরা এটা শেয়ার করে খেতে পারি। তুর্যের এহেন কথায় মীরা যেন সাদা আসমানের উপর থেকে ধপ করে নিচে পড়ল। তার অবস্থা এমন, বলে কে লোক? যে কিনা সামান্য বেড শেয়ার করতে পারে না, সে কিনা কফি শেয়ার করে খাওয়ার কথা বলছে, আবার কিনা কফি মগ একটা। স্থির দৃষ্টিতে অবাক হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে মীরা। তা দেখে হো হো করে হেসে ওঠে তুর্য। অতঃপর হাসি থামিয়ে বলে, ওকে, খেতে হবে না। তবুও তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, ভয় লাগে তো। শেষের কথাটা অতিমাত্রায় আহ্লাদে বলে ওঠে তুর্য। তুর্যের হাসি মুখটা অনেক বেশি ভালো লেগেছে মীরার কাছে। সে তো এই প্রথম লোকটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখলো। অসম্ভব সুন্দর সে হাসি। আচ্ছা, ছেলেদের হাসিও বুঝি এমন সুন্দর হয়? কই, কালে কালে কবিরা তো কোনো ছেলেদের হাসি সৌন্দর্যের বর্ণনা করেননি, তাতে কি সে করবে? তার তুর্যর চাঁদি ঝরা হাসি। মেয়েরা ভাবনার মাঝে তুর্যর ফোন কল ঢুকলো। তুর্য উঠে গেল না, বরং সেখানে বসে কলটা রিসিভ করলো। হ্যাঁ মিস্টার শর্মা, বলুন, সব ঠিকঠাক তো? অন্য পাশে, 3 মাস হতে তো আর দেরি নেই। হ্যাঁ হ্যাঁ, আর কটা দিন বাকি। অন্য পাশে, কোনো সমস্যা হবে না, ও বিষয়ে আগে কথা বলে নিয়েছি, সে শুরুতেই। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ফোনের অন্য পাশের ব্যক্তিটিকে এবং তিনি কি বললেন তা কিছু শুনতে পেল না মীরা। তবে সে নিজের মতো বুঝে নিল তুর্য ফোনের অন্য পাশের ব্যক্তিটির সাথে তাদের ডিভোর্সের প্রসঙ্গে কথা বলল। মীরার পক্ষে এখানে দাঁড়ানো এবার অসম্ভব হয়ে গেল। তুর্যর হাসি মুখে মীরার দিকে ফিরে সোজা হয়ে বসে কিছু বলতে নেবে, তার আগেই সে কোনো কিছু তোয়াক্কা না করে আচমকা উঠে দাঁড়ালো। এক ছুটে পালালো সেখান থেকে। এদিকে মীরার হঠাৎ এহেন আচরণে বেকুব বনে যায় তুর্য।
একটা পাতলা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েছে মেয়েটা। অন্যদিকে মেয়েটা যে কতবার নড়ে চড়ে ওঠে তা লেখার বাইরে, কিন্তু আজ একদম নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাতর। মীরার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কোনো মেয়ে চায় না স্বইচ্ছায় ডিভোর্সি তকমাটা নিজের সাথে জড়াতে, তবে মীরার ক্ষেত্রেও বা আলাদা হবে কেন? সেও তো একটা মেয়ে, সেও তো পারছে না। কি করে পারবে? সে যে লোকটাকে ভালোবাসে। হয়তো কোনো দিনও তা সামনাসামনি প্রকাশ করার সুযোগ পাবে না, তবুও তাকে জানাবে। হ্যাঁ, মীরা ডিসাইড করে ফেলেছে তার অন্তরে তুর্যর চৌধুরীর জন্য যে গভীর প্রণয় আছে তা লোকটাকে জানাবে। গত 4 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই উপরে উপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য টিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া সেটা সম্ভব নয়। তার উপরে আজকাল তুর্যর এক্সট্রা নজর, সেটা আজ হোকেই হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী ভিলায়। মাহির এসে থেকে বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল পায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করছে। ততক্ষণ সে বোনের মুখটা দুহাতে মধ্যে ভরে পরখ করে। না, সেদিনের মতো কোনো দাগ নেই, তবে তার কলিজাটা কেন কাঁদবে? মাহির গম্ভীর স্বরে মীরাকে ডাকে, মীরা। ভাইয়ের এহেন গাম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়ে যায় মেয়েটা, তবু কিছুটা সাহস সঞ্চিত করে তাকায় তার মুখের দিকে। সত্যি করে বলবি, তুর্য কিছু বলেছে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে দেখে নিচ্ছি আমি। ফিক করে হেসে ফেলে মীরা ভাইয়ের কথা ধরন দেখে, অতঃপর দুদিকে মাথা নেড়ে না জানায়। আবারও তার দু চোখ বেয়ে অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে। তা দেখে অস্থির হয়ে ওঠে মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইয়াকে বলবি না? খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকেটার? মাহিরের শেষের কথাতে ওপর নিজ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকের বা পাশটা ভীষণ ব্যথা করছে। ইদানিং এমন হচ্ছে। সে মুহূর্তে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুর্য। সে এতক্ষণ হসপিটালে ছিল, মাহিরকে খবরটা সে দিয়েছিল। নতুবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাবে প্রকৃতির। এত বড় ডাক্তার হয়ে কি হবে তুর্য, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারবি না? বন্ধুর খোঁচা খেয়ে চুপ থাকে তুর্য। আর কি বা বলবে? মাহি তো ঠিকই বলেছে, সে মেয়েরা জ্বর কমাতে পারলেও মুখের ওই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য গিয়ে বসলো বেডের এক কোণে। অতপর মীরার উদ্দেশ্যে বলল, তুমি চাইলে মাহিরের সাথে যেতে পারো। কদিন ওখানে থেকে বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। তুর্যের কথা মাথা নিচু করে নেয় মীরা। অতপর ওভাবেই ডান বায়ে মাথা নেড়ে না জানায়। এদের মাহিরে ভ্রুজোড়া কুঁচকে গেল। তুর্যর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলটে হাসি। কেটে গেছে আরও একটি দিন। এর মধ্যে মীরা একাই তার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরী পেছনে ঘুরতে দেখা যাচ্ছে। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি। আবার মেয়েটাকে কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার ব্রাশে টুথপেস্ট লাগানো। কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো। অতপর ভ্রুজোড়া কুচকে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয় মীরার কাজ। নিঃশব্দে হাসলো কিছুক্ষণ। একেবারে শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো তুর্য। এখানে এসেও সে অবাক। বিছানার উপরে প্যান্ট শার্টের সাথে আরও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আছে। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো, আজ তো তার জন্মদিন নয়। তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করে তুর্য। তবে কোনো উত্তর মেলে না। বেডের ওপরে রাখা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ তাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম, আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজকে মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো। কেমন যেন বউ বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণের হাসি, কিন্তু তুর্যের কেন জানি মনে হচ্ছে মেয়েটার হাসি সব উপরে উপরে, তবে ভিতরে তার ব্যথায় জর্জরিত। এমন কেন মনে হচ্ছে তা জানা নেই তুর্যর। তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলবে সে। উঠে পড়ল তুর্য। অতপর সবার উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ, আসছি আমি। অতপর চলে গেল সদর দরজা পেরিয়ে। তবে যাওয়ার পূর্বে মীরার দিকে আর একবার তাকাতে ভোলেনি। মেয়েটা তখন তার দিকে তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথাও আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দেই, তাহলে তোমরা কি করবে? কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম।
মেয়েটাকে কোনো কিছু না বলে সোজা ডান গালে পরপর দুটো চড় বসিয়ে দেন। আচমকা গালের ওপর ওভাবে শক্ত দুটো থাপ্পড় পড়ায় সামান্য হেলে পড়ে মারিয়া। নিশ্চিন্তে তার ওই নরম গালে কোনো পুরুষের হাতের চড় পড়লে এতক্ষণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলত। বাড়ির গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে, তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড প্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এক্ষুনি বেরোবো। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত এত রাগ দেখাচ্ছিলে এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দেবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দেব। ভীষণ রেগে বলেন মারিয়ার মম। মারিয়া তার মমের এহেন রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাখতে দেখেছে, কিন্তু এতটা পরিমাণে কখনো দেখেনি। ভয় পেয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে কল করলো সেই নাম্বারে, যে নাম্বারে থেকে একটু আগে তাকে কল করেছিল। মায়ের কথা শেষ হওয়া মাত্র এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে হন হন করে বেরিয়ে গেলেন তিনি তখন মেয়ের রুমে আসছিলেন, তবে দরজার সামনে আসতেই মেয়ের চিৎকার করে বলা প্রতিটি কথা শুনে নেন। মেয়েরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপটি করে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে নাকি না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটি। এদিকে শান্তি চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজে চলেছেন। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে। দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। শান্তি চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটি বললেন। অনুমতি পাওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ছুটে যান ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুহাত দিয়ে জাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাণ্ডে। মেয়েটা আচমক এভাবে হামলে পড়াতে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে যখন দেখলেন মেয়েটা কাঁদছে তখন ধরে নিলেন হয়তো মেয়েটা স্কুলে যাবে না বলে এসব বাহানা মাত্র। তাই তিনি একগাদা বিরক্তি নিয়ে বললেন, বন্যা চাইলে যেতে হবে না, তবুও এভাবে মরা কান্না জুড়ে দেবে না। যাও নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাঁপ ছেড়ে বাসলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে মেলাতে পারছেন না। তাই একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। পায়ের নিচে পড়ে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো ভ্রু জোড়া আরও কুচকে নিয়ে কাগজটা হাতে তুলে নেন। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখেন সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকার জন্য আই এম সরি। আপনার গা থেকে আমি কেমন মামা গন্ধ পাই, তাই আর শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবলই হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বপ্রথম যে কাজটা করলো তা হলো হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:05। অতঃপর ড্রাইভারকে কল দিয়ে বলল, আপনাকে আর মীরার স্কুলের আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়ে আসবো। তুর্যের কথা পিঠে ড্রাইভার তাকে জানায় মীরা ম্যামও আমাকে বারণ করে দিয়েছে, ছুটির পর ম্যাম তার ভাইয়ের বাড়ি যাবেন। এই কথা শোনার পর তুর্য তার ফোনের লাইন কেটে দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে সেই মেয়ে নিজেকে কি ভাবে, ভাইয়ের বাড়ি যাবে অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গা করলো 5 নাম্বারে। তার মানে এখন বাজে 4:25। আর তুজো গাড়িতে ঠায় বসে আছে এখনও। আর একবার ফোন চেক করে নিল তুজো, না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটা ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ের বাড়ি যাবে, ফিরতে দেরি হবে। আর তুর্য তাকে ঝাড়া মেরে বলবে 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসবের কিছুই হলো না। না মীরা তাকে টেক্সট দিল, আর না সে মেয়েটাকে ঝাড়া মেরে কথাটা বলতে পারলো। যার ফলস্বরূপ হঠাৎই তুর্যর মনে পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকেলের অপরাহ্নবেলা শেষ হয়ে গেছে অনেক আগেই। সন্ধে তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেদিকেই এক মনে চেয়ে আছে তুর্য। যেভাবে 6 কিংবা 7 নম্বরের বাচ্চারা সেদিকে একভাবে তাকিয়ে মনে মনে নানান গবেষণা করে, যেমন এই তারাটা সকল তারাদের থেকে অমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন, সেভাবে তুর্যও সেই তারার দিকে চেয়ে আছে। হয়তো তার ভাবনা অন্যকে নিয়ে, তবে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওই সন্ধ্যে তারাটার সৌন্দর্য গিলে খাচ্ছে, যে কেউ তাই ভাববে। আচমকা একটা দীর্ঘশ্বাসের সাথে নয়নজোড়া বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সামান্য একটা ব্যাপার নিয়ে মন খারাপের মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার মতো দূরে অবস্থিত একটি পার্কের একটি বেঞ্চে বসেছিল। সে যেদিকটায় ছিল সেদিকটায় বেশ নির্জন। তখন বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটাও তার কানে আসেনি। বেশ অন্ধকার হয়ে গেছে চারদিক। তুর্যর রাগ বা অভিমান যাই বলা যাক না কেন, সেগুলোর আর ছিটে ফোটাও নেই তার মধ্যে।
ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য, মীরা ব্যতীত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগে ড্রাইভার তাদের জানিয়ে গেছেন মীরা তার ভাইয়ের বাড়িতে, আর সম্ভবত তুর্য সেখানে আছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছেন না। ওনার অস্বস্তি লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সেই সকালবেলা যখন থেকে সেই চিরকুটটা পড়েছেন তিনি, তখন থেকে। তিনি মীরাকে ছেলের বউ হিসেবে মানেনি ঠিকই, তবে মেয়েটাকে কোনোভাবে অপছন্দ করতে পারেন না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো। হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারো কাছে, এমনকি নিজের কাছেও না। কিছু হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্নটি করেন। কই, আমার আবার কি হবে? তবে এমন কেন আছো? একদম নীরব ড্যাডের সাথে একমত হয়ে বলে তুহিন। সত্যি বলতে আমি বুঝি না, তোমরা বাপ ছেলেতে আমাকে কিভাবে দেখতে চাও? কারোর সাথে কথা বললে বলবে বুঝে শুনে বলছি না। আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি, তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো? কিসকু তো বুঝলাম না। তানহার সাথে দুষ্টুমি করা থামিয়ে গেলে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুসরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলে উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বসতে তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়, তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অথবা বুসরার মতো করে উত্তর দেয়। তোকে কিসকু বুঝতে হবে না, ছোট মানুষ, এত বুঝে কি করবি? জাগিয়ে পড়তে বস। ভাইয়া, তুমি আসলে একটা বদের হাড্ডি। কেন যে তোমাকে সবাই ভালো বলে? তানহাকে করে নিয়ে কথাগুলো বলে হন হন করে উপরে চলে গেল বুসরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে, সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকে হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষই, রাগাতে বেশ লাগে তার। তুর্য নিজের রুমে এসেছে প্রায় 10 মিনিট মতো হয়েছে। এর মধ্যে তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য উপরে আসার আগে তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া করে 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফি রেখে গেলাম। কফির টেবিলের উপর রেখে গলার আওয়াজে সামান্য জোর এনে বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকে সে বলে, আচ্ছা। ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়েল জড়িয়ে বের হয়। অবশ্য এটা তার বিয়ের আগের অভ্যাস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়ে করে কাজটা, কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জার লাল নীল সবুজ হয়। তা দেখে মীরার অগোচরে মিটিমিটি হাসে সে। কফির মগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসলো তুর্য। যেভাবে মীরা বসে সোফাতে, হঠাৎ তুর্য তার ভ্রু জোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো, সোফা তুর্যর, অথচ সেখান থেকে মীরা মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুজে নেয় তুর্য, অতঃপর বিড়বিড় করে বলে, আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশি, সঙ্গে ছিচকাদেনও বটে। আমি কি তাকে খুব বেশি মিস করছি? মোটেও না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না, আমি তাকেও মিস করি না। সারাদিনের ব্যস্ততার পরে 1 কাপ কফি কিংবা চাই পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যের ক্ষেত্রে তাই হলো। তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নির্নিমেষে, কিন্তু মস্তিষ্ক তার হিচিবিচি ভাবনায় উকিঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, আর মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর যেখানে আছে সেই বেয়াদব মেয়েটা, যে কিনা স্বামীর অনুমতি না নিয়ে ড্যাং ড্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এইসব ভেবে প্রকাশে ভেংচি কাটে তুর্য। অতবার বড় বড় চোখ করে বলে, ইয়া মাবুদ, এসব আমার সাথে কি হচ্ছে? বুসরার মতো ভেংচি কাটা কবে থেকে শুরু করলাম? কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবে বসে থাকে তুর্য। অতঃপর তার হঠাৎ চোখ যায় বেডের ওপরে বালিশের নিচে, যেখানে একটা কাগজ টাইপের কিছু আছে। তা দেখে ভ্রু জোড়া কুঁচকে নেয় সে। অতঃপর আস্তে আস্তে গিয়ে তোলে বালিশটা। এরপর সে পুরোটা দেখতে পায়। একটা কাগজ ভাঁজ করা আছে সেখানে। কাগজটা হাতে নিল সে, অতঃপর ভাঁজ খুলে চোখ রাখলো তাতে। দেখলো একটা চিঠি লেখা, তাতে মীরার হ্যান্ডরাইটিং। কুচকানো ভ্রু জোড়া আরও কুচকিয়ে পড়তে আরম্ভ করলো তুর্য। প্রিয়। কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষ পিঞ্জরের একদম গহীনে জ্বালা করছে। ভীষণ কষ্ট সে জ্বালায়। হয়তো এই জ্বালা নিবারণের ঔষধ আছে, কিন্তু সরানোর চিন্তা কল্পনা তো করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এতটুকু পড়ে থেমে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নিরস গলায় এক ঢোক গিলে ভাবে, মেয়েটা এত শক্ত শক্ত কথা কোথায় শিখেছে? আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যর অস্থির লাগছে, দম যেন আটকে আসতে চাইছে তার। তবুও নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরো অধর যুগল ভিজিয়ে নিয়ে আবারও পড়তে শুরু করে।
আজ আমাদের বিয়ে ৩ মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে ৩টে মাস কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না বলুন। আজ হয়তো আপনি অনেক খুশি। খুশি হবারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুজ, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে রক্ত রূপসীরা শিরার অনেক গহীনে যে অদৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ তুর্য, প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্যটা অনুভব করি তা হলো আমি তুর্য চৌধুরীকে ভালোবাসি। আচমকা চক্ষু জোড়া বন্ধ করে নেয় তুর্য, আর সেখান থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। অধরে খেলে যায় এক টুকরো হাসি ঝিলিক, যে হাসিতে রয়েছে কেবলই প্রাপ্তি। তুর্য তার ডান হাতটা নিয়ে রাখে বুকের বাপাসটায়। আহা, এ এক কি চরম অনুভূতি! হৃৎপিণ্ডটা ধক ধক আওয়াজ তুলে কি জোরে না লাফাচ্ছে। এ সময় সামনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকতো তবে নির্ঘাত সেই ব্যক্তি শুনে নিত তুর্য হৃদয়ের ছন্দময় এই ধক ধক ধ্বনি। বুকের ওপর থেকে তুর্য তার হৃৎপিণ্ডটা শক্ত করে ধরা বিধার চেষ্টা করে। সে চাইছে ক্রমাগত লাফাতে থাকা যন্ত্রটাকে থামাতে, কিন্তু সে ব্যর্থ। তাই আর বৃথার চেষ্টা না করে আবারও চিৎকার পড়ায় মন দেয়। তবে ভয় পাবেন না তুর্য, আমি আপনাকে ঘাড়ে চাপে থাকবো না। চলে যাব অনেক দূরে। আমার জন্য আপনাকে প্রিয় বন্ধুর সাথেও কোনো রকম সমস্যা হবে না। তেমনটাই হবে যেমনটা আপনি চেয়েছেন। ভালো থাকবেন। ইতি, আপনার প্রিয় বন্ধুর বোবা বোন। শেষের কটা লাইন পড়ে স্তব্ধ হয়ে যায় তুর্য। ইতিমধ্যে তার হাঁটুসহ সারা শরীরে কম্পন শুরু হয়েছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়ছিল, কিন্তু এখন তার পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। ততক্ষণাৎ ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে তুর্য। তার চক্ষু জোড়া রক্তবর্ণ ধারণ করেছে নিমেষে, আর সেখান থেকে ক্রমাগত বাড়িধারা বর্ষণ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা চলে যাবে মানে? কোথায় যাবে? অনেক দূর মানে কি? আর সে ভাবলো কি করে দূরে যেতে চাইলেই তুর্য তাকে যেতে দেবে? জোরে জোরে টেনে টেনে কয়েকবার শ্বাস নেয় তুর্য। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। অতঃপর একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর রাখা গাড়ির চাবিটা নিয়ে পাগলের মতো ছুটে যায়। গন্তব্য তার মাহিরের বাড়ি। থমথমে মুখ নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মাহির। তার সামনে বসা মিলি। আধা ঘন্টা যাবৎ এভাবে বসে আছে লোকটা। মিলি অনেক প্রশ্ন করছে, তবে মাহিরের মুখ দিয়ে একটাও টু শব্দ করেনি। অগত্যা বাধ্য হয়ে সে নিজেও মুখটা বাংলা পাঁচের মতো করে বসে থাকে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকে ওঠে মাহির। ততক্ষণাৎ একটা শুকনো ঢোক গেলে সে মিলি কে এসেছে দেখতে গেলে তাকে থামিয়ে দিয়ে মাহির বলে, তুই বস, আমি দেখছি কে এসেছে। মিলি কিছু বলে না, সে শুধু চুপ করে দেখে চলেছে মাহিরকে। দরজা খুলে মাহিরের মুখটা হা হয়ে যায় দরজার ওপাশের বিধ্বস্ত তুর্যকে দেখে। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে তার, সাথে মাথার চুলগুলো এলোমেলো। এত পরিপাটি সুদর্শন ছেলেটার এরকম অবস্থা দেখে মাথা নিচু করে নেয় মাহির। তার সাহস নেই তুর্যের চোখে চোখ রাখার। তুর্য মাহিরকে কোনো কিছু না বলে সামান্য ধাক্কা দিয়ে দরজার সামন থেকে ঠেলে সরিয়ে দেয়। অতঃপর হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জোরে জোরে হাঁক ছাড়ে। মীরা, কোথায় তুমি? বেরিয়ে এসো প্লিজ। আমি আমি চলে এসেছি, দেখে যাও। মীরা, তোমার তুর্য চৌধুরী তোমাকে নিতে এসেছে বউ পাখি। এই মেয়ে নিচে আসবে নাকি আমি উপরে যাব? দেখো, আমি গেলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। সো কাম কুইক টু মি। হঠাৎ তুর্যর এখানে আসা, আবার এভাবে মীরার নাম নিয়ে পাগলামি করা ভীষণ ভাবাচ্ছে মিলিকে। সে মাহিরের দিকে তাকিয়ে দেখে লোকটা মাথা নিচু করে আছে, মুখ দিয়ে কোনো রা বের হচ্ছে না। তা দেখে মিলি বেশ বিরক্ত হলো। যেই সে লোকটা অফিস থেকে এসেছে, ফ্রেশ না হয়ে কেমন ঝিম ধরে বসেছিল, আর এখন অপরাধীর ন্যায় মাথা নিচু করে রেখেছে। মিলি বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। এ দুটি ঘাটতারা লোক কি বলবেও না তাকে, কিন্তু ঠিকই তাদের কার্যসিদ্ধি চালিয়ে যাবে। তাই মিলি অধৈর্য হয়ে তুর্যর উদ্দেশ্যে বলে, কি হয়েছে ভাইয়া? আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? এখানে বসুন প্লিজ, খানিকটা রিল্যাক্স হয়ে ধীরে ধীরে বলুন কি হয়েছে। মিলি, তুমি আগে মীরাকে ডাকো, তারপর না হয় আমি রিল্যাক্স হচ্ছি। ভাইয়া, মীরা তো এখানে নেই। ওহ প্লিজ মিলি, আমি এখন মজার মুডে নেই, সো আমার সাথে মজা করতে এসো না, বলে সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আর এদিকে তুর্যর ধমক শুনে স্থির হয়ে যায় মিলি। চক্ষু জোড়া ছলছলে হয়ে ওঠে তার। তা দেখে মাহির মিলির দিকে এগিয়ে যায়। অতঃপর তাকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে বলে, কিছু মনে করিস না জান, তুর্য এখন নিজের মধ্যে নেই। ও আর কিছু বলতে পারে না মাহির। আর তার কথার মাঝে ওপর থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর আর আওয়াজ ভেসে আসে, সেই সাথে তুর্যের গলার তীব্র চিৎকার।
মাহির মিলিকে ছেড়ে এক দৌড়ে উপরে যায়। অতঃপর তুর্যর পাশে গিয়ে ক্রমাগত দরজা ধাক্কাতে থাকে। তুর্যর হাত দুটি ধরে ফেললে তুর্য নিজের রক্তচক্ষু নিয়ে মাহিরের দিকে তাকালেই সে দরজার লকের দিকে ইশারা করে। তা দেখে তুর্য চোখ বুজে নেয়। বড় বড় দুটো শ্বাস নিয়ে মাহিরকে বলে, মাহির, আমার মীরা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? কি হলো, কিছু বলছিস না কেন? কিছু জিজ্ঞাসা করছি তো তোকে। তুর্যের কথা মাহিরের কর্ণপাত হচ্ছে না। সে তো শুধু তুর্যকে দেখতে ব্যস্ত। এবার তুর্যের ধৈর্যের বার ভাঙলো। ততক্ষণ সে মাহিরের শার্টের কলা ধরে হিসিয়ে বলে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম ইয়ার? আই এম সেইং সামথিং, ওয়াই আর ইউ নট আনসারিং ড্যামিট? মাহিরের নিশ্চুপতা দেখে ছেড়ে দেয় তুর্য। অতপর গায়ে সর্বশক্তি দিয়ে দেয়ালে এক ঘুষি মারে আর সঙ্গে সঙ্গে জায়গাটা থেতলে যায়। তুর্যর হাতের অবস্থা দেখে চমকে ওঠে মাহির। আরও ক্রেজি তুর্য, মাথা গেছে তোর দেখি? বলেই মাহির তুর্যের হাত টেনে ধরতে গেলে কৌশলে তা ছাড়িয়ে নেয় তুর্য। অতপর বলে, আমার মীরা কোথায় আছে মাহির? আমি জানতে চাই। তুর্যের কথাগুলো কেমন জড়িয়ে আসছে। মাহির আর না পেরে পকেট থেকে ফোন বের করে। অতপর বিকেলে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে যে টেক্সটটা ঢুকেছিল সেটা ওপেন করে তুর্যের সামনে ধরে। তুর্য অনিচ্ছা সত্ত্বেও সেদিকে তাকায় আর দেখতে পায় আননোন নাম্বার থেকে একটা টেক্সট, আর তাতে লেখা, ভাইয়া আই এম সরি, আমি উপলব্ধি করে ফেলেছি তুর্য চৌধুরীকে ভালোবাসি না। এতদিন ওনার জন্য যা অনুভব করতাম তা আবেগ ছাড়া কিছুই নয়, যা সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। তাই অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই চলে যাচ্ছি মামার কাছে। ভেবো না আমি একা যাচ্ছি, আমার সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী আছে। আর যাই হোক, সে আমার কোনো ক্ষতি করবে না, তাই নিশ্চিন্তে থাকো। আর একটা লাস্ট রিকোয়েস্ট, আমি কোথায় আছি সেটা যেন তোমার প্রিয় বন্ধু না জানে। ভালো থেকো আর মিলিপুর যত্ন নিও। তুর্যের মাথা ঘুরছে ভন ভন করে। একই নারী তার কয়টা রূপ দেখাবে? তার কাছে অন্তরের গহীনে লুকায়িত যে ভালোবাসা প্রকাশ করেছে সেগুলো, তার মানে সেগুলো কি সবই মিথ্যে? পরক্ষণে আবার মীরার লেখা শেষ লাইনটা মনে পড়ে, তেমনটাই হবে যেমনটা আপনি চান। হ্যাঁ তাই তো, সে তো এমনটাই চেয়েছিল। নিজের প্রতি ভীষণ রাগ লাগে তুর্যর। তার সারা শরীরে সমস্ত শিরা উপশিরাগুলো ফুল ফেঁপে উঠেছে ইতিমধ্যে। সে আর সময় ব্যয় না করে ততক্ষণাৎ মাহিরের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে গায়ে সর্বশক্তি দিয়ে আছাড় মারে। সঙ্গে চিৎকার করে বলে, মিথ্যে, সব মিথ্যে, এগুলোর একটাও সত্যি নয়।